Hello everyone, this is Shankushu Roy Kormokar and you are watching my channel. It is Reversion Guidelines. So this is the fourth video on elasticity and today we are going to discuss about the Poisson's ratio. So Poisson's ratio বা পয়জনের অনুপাত বুঝতে গেলে প্রথমেই আগে স্থিতিস্থাপক সীমার কনসেপ্টটা মনে রাখতে হবে। সো স্থিতিস্থাপক সীমা বা ইলাস্টিক লিমিট হলো সেই নির্দিষ্ট পরিমাণ বাহ্যিক বল যে বাহ্যিক বল সর্বোচ্চ মানে প্রযুক্ত হওয়া সত্ত্বেও সংস্থা তার স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি প্রপার্টিটা বজায় রাখে। এখন পয়জনের অনুপাত বা পয়জনস রেশিও বলছে যে স্থিতিস্থাপক সীমার মধ্যে পার্শ্বীয় বিকৃতি এবং অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাত। বেসিক্যালি আমরা যদি স্টেটমেন্টটাকে একবার ভালোভাবে ফলো করি তাহলে এটা বলছে যে স্থিতিস্থাপক সীমার মধ্যে পার্শ্বীয় বিকৃতি এবং অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে বলা হচ্ছে পয়সনের অনুপাত। সো বেসিক্যালি দিস ইজ নাথিং বাট দ্য রেশিও অফ টু ডিফারেন্ট টাইপ অফ স্ট্রেইনস, অর্থাৎ দুটো বিকৃতির অনুপাত মাত্র। এখন যদি এক্সাক্ট সেম জিনিসটাকে আমাদের ইংলিশে বুঝতে হয়, সো উইদিন দ্য ইলাস্টিক লিমিট অর্থাৎ স্থিতিস্থাপক সীমার মধ্যে দি Poisson's ratio is nothing but the ratio of transverse strain and lateral or axial strain. এখানে একটা অদ্ভুত কথা আমি ইউজ করেছি, দ্যাট ইজ দ্য নেগেটিভ। সো নেগেটিভ কথাটার মানে কেন আসছে বা কেন নেগেটিভ ইমপ্লিমেন্টেশন হয়েছে সেই জিনিসটা নিয়ে আমরা মেনলি কথা বলবো। সো হিয়ার উই স্টার্ট। এখন ধরা যাক আমার কাছে কোনো একটি রড আছে, যে রডটার একটা নির্দিষ্ট লেন্থ আছে এবং রড যেহেতু আমি ধরছি সো ইটস আ 3D অবজেক্ট, তো আমি ডেফিনেটলি ধরতে পারি রডের একটা লেন্থ আছে এবং একটা ক্রস সেকশনাল এরিয়াও আছে বা রেডিয়াসও আছে। অর্থাৎ আমি ধরে নিচ্ছি এখানে যে রডটা আছে এই রডটার একটা নির্দিষ্ট লেন্থ আছে। সো তর্ক বিতর্কের খাতিরে যদি আমি ধরে নিই যে এই রডটার টোটাল লেন্থ ক্যাপিটাল এল, তাহলে আমি যেটা বুঝবো যে এর একটা রেডিয়াসও আছে বা ডায়ামিটারও আছে। এর যে ডায়ামিটার আছে তার ডায়ামিটার হচ্ছে ক্যাপিটাল ডি। এখন আমি কি করছি, আমি করছি এই সংস্থার উপর একটি বাহ্যিক বল প্রয়োগ করছি এবং বাহ্যিক বল প্রয়োগ করে সংস্থাটিকে একটি ডিস্টরশন বা ডিফর্মেশন করবার চেষ্টা করছি। সো যদি আমি ডিফর্মেশন করবার চেষ্টা করি তাহলে অবজেক্টটা ডেফিনেটলি সাইজে বাড়বে, অর্থাৎ আকৃতিতে বাড়বে, কিন্তু তার সাথে সাথে ওর ক্রস সেকশনাল এরিয়া বা দৈর্ঘ্য কিন্তু ছোট হয়ে যাবে। দুটো ঘটনাই সাইমালটেনিয়াস ঘটবে, অর্থাৎ দৈর্ঘ্য বৃদ্ধি যদিও বা হয় তাহলে কিন্তু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কমবে। সো ডেফিনেটলি ডায়ামিটারটা কমে d মাইনাস স্মল d হয়ে যাবে। সো দিস ইজ দ্য মেইন কনসেপ্ট দ্যাট উই নিড টু নো। অর্থাৎ দৈর্ঘ্য বৃদ্ধি যেভাবে হবে ঠিক একই রকম ভাবে একটি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলেও কিছুটা হ্রাস পাবে, কারণ মোট আয়তন সবসময়ের জন্য ধ্রুবক থাকবে। সো উই আর ট্রাইং টু স্টেট এক্সাক্ট সেম থিং যেটা আমি এতক্ষণ ধরে বলার চেষ্টা করলাম। সো আমি ধরে নিচ্ছি যে রডের বা দণ্ডের প্রাথমিক দৈর্ঘ্য ক্যাপিটাল এল, দ্যাট ইজ দ্য ইনিশিয়াল লেন্থ অফ দ্য রড ই ক্যাপিটাল এল, এবং রডের অন্তিম দৈর্ঘ্য capital L plus small l, that is after exerting the certain amount of force the length of the rod that has been increased by it is definitely small l, and the final length becomes capital L plus small l. এবার আমি কি করছি যে আমি ধরে নিচ্ছি রডের প্রাথমিক ব্যাস ক্যাপিটাল ডি এবং অন্তিম ব্যাস কত হয়েছে, অন্তিম ব্যাস হয়ে গেছে capital D minus small d. That is the initial diameter was capital D and finally the diameter is reduced to d minus d. Finally the diameter of the rod becomes capital D minus small d. So basically কমে গিয়ে হয়েছে d minus small d. এবং obviously যদি আমরা অনুদৈর্ঘ্য বিকৃতি ধরি, that is longitudinal strain, that can be also referred to a transverse strain, that will be nothing but small l by capital L. আর যদি আমরা lateral strain বা পার্শ্বীয় বিকৃতি দেখি, so that will be nothing but minus d of capital D. Why minus? কারণ আমি এক্ষুনি বলেছি যে যদি লেন্থ বাড়ে তাহলে এরিয়া অফ ক্রস সেকশন কমে যাবে, সেই কারণে রেডিয়াসও কমে যাবে। সো basically Poisson's ratio is going to be stated like that,
that is small d by capital D in minus is directly proportional with small l by capital L. That is transverse strain is directly proportional with lateral or axial strain. Now the point becomes very interesting কারণ আমরা এখান থেকে পুরো জিনিসটাকে ধীরে ধীরে ক্ল্যারিফাই করব। So minus of small d by capital D is directly proportional with small l by capital L. এখন যদি আমি প্রপোর্শনাল সিম্বলটাকে এলিমিনেট করতে চাই, সো প্রপোর্শনাল সিম্বল উঠে কি আসবে? মাইনাস টি বাই ক্যাপিটাল ডি ইকুয়াল টু সিগমা ইন্টু স্মল এল বাই ক্যাপিটাল এল, যেখানে আমি সিগমাকে বলছি দ্য পয়সনস রেশিও বা পয়সনের অনুপাত। সো সিগমার ভ্যালু কত হচ্ছে? মাইনাস স্মল ডি বাই ক্যাপিটাল ডি divided by small l by capital L. So basically it is nothing but sigma equal to, that is ratio of strains, যা কিনা পার্শ্বীয় বিকৃতি এবং অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাত মাত্র। সো অ্যাজ এ রেজাল্ট সিগমার কোনো ডাইমেনশন হয় না, দ্যাট ইজ m টু দি পাওয়ার 0, a টু দি পাওয়ার 0, t টু দি পাওয়ার 0, এবং এটা একটি মাত্রাহীন রাশি। ওয়েল, এবারে যেটা আমরা পড়বো দ্যাট ইজ the value of the Poisson's ratio for a perfect elastic body, অর্থাৎ পূর্ণ স্থিতিস্থাপক সংস্থার জন্য আমরা Poisson's অনুপাতের মান পড়বো। সো এটা করবার জন্য সবার ফার্স্টে আমরা যেটা ধরবো সেটা একটা রডের লেন্থ ধরে নেব। সো আমরা ইমাজিন করছি একটা রড আছে আমাদের কাছে, যে রড ডেফিনেটলি একটা লেন্থ থাকবে। সো তর্কের খাতিরে আমি ধরে নিচ্ছি যে আমাদের রডটার লেন্থ হচ্ছে ক্যাপিটাল এল, এবং অবশ্যই এই রডটার একটা উইডথ আছে, অর্থাৎ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আছে, এবং এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের জন্য এর যে ব্যাস আছে ডায়ামিটার, সো ডেফিনেটলি দ্যাট ইজ ডি। সো আমি ধরে নিচ্ছি the initial length of the rod equal to capital L and the diameter equal to capital D, এবং the rod is made by perfect elastic substance. সুতরাং যে কথাটা আমি বলেছি সেই কথার মানে হচ্ছে, ধরা যাক রডটির প্রাথমিক দৈর্ঘ্য অবশ্যই ক্যাপিটাল এল, এবং রডটির যে ব্যাস সেটা ডি, এবং রডটা তৈরি হয়েছে একটি পূর্ণ স্থিতিস্থাপক বস্তু দ্বারা। এবার আমি কি করছি, এই রডের উপরেই একটা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করছি। যেই আমি একটা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করব, রডটা কি হবে, তার লেন্থকে ইনক্রিমেন্ট করে দেবে। যেই রডটার উপরে আমি একটা এক্সটার্নাল ফোর্স দেব, রডটার লেন্থ যেই বাড়বে সাথে সাথেই ডিফর্মেশন শুরু হবে। অর্থাৎ রডের লেন্থ যেই বাড়বে সঙ্গে সঙ্গে তার ডায়ামিটারটা কমে যাবে, কারণ লেন্থ বাড়ার সাথে সাথে টোটাল ভলিউম কনস্ট্যান্ট রাখার চেষ্টা করবে, কারণ এটা পারফেক্ট ইলাস্টিক সাবস্টেন্স। যেহেতু পারফেক্ট ইলাস্টিক সাবস্টেন্স, সবসময়ের জন্য এর ভলিউম কনস্ট্যান্ট থাকার চেষ্টা হবে। ওকে, সো ফেয়ার এনাফ। এখন কি হবে, এখন যেই লেন্থ বেড়ে গেল, লেন্থ হয়ে গেল ক্যাপিটাল এল প্লাস স্মল এল, সাথে সাথে ডায়ামিটারটা হ্রাস পেয়ে হয়ে গেল ক্যাপিটাল টি মাইনাস স্মল টি। সো নাও ইফ ইউ থিঙ্ক যে বাহ্যিক বল প্রয়োগ করার জন্য রডের দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে হয় capital L plus small l. So due to the external force, the final length of the rod becomes capital L plus small l, এবং the final diameter becomes capital D minus small d, অর্থাৎ অন্তিম ব্যাস হয়ে যাবে কিন্তু ক্যাপিটাল ডি মাইনাস স্মল ডি, অর্থাৎ ব্যাস কিন্তু অবশ্যই হ্রাস পাবে। এখন এখানে একটা কনসেপ্ট এখান থেকে জানতে হয়, সেটা আমি আগে ফার্স্টে বলে দিই। কিন্তু এখানে একটা কথা খুব বেশি ইম্পর্টেন্ট, যেটা আমাদেরকে জানতেই হবে, সেটা কি, এই যে স্মল এল যেটা লেন্থের বৃদ্ধি, দ্যাটস ফার ফার লেস দ্যান ক্যাপিটাল এল, এবং এই যে স্মল ডি ডায়ামিটারের হ্রাস, সেটাও কিন্তু ফার ফার লেস দ্যান
ক্যাপিটাল ডি। অর্থাৎ যে লেন্থটুকু বেড়েছে সেই লেন্থটুকু প্রায় আমরা ইগনোর করতে পারি, এবং যে ডায়ামিটারটা কমেছে সেটাকে আমরা প্রায় ইগনোর করতে পারি উইথ রেসপেক্ট টু উইথ হিউজ ডেটা। এবার আমরা যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করি। এল ফার ফার লেস দ্যান ক্যাপিটাল এল, স্মল ডি ফার ফার লেস দ্যান ক্যাপিটাল ডি। এবার যদি আমি বলি যে যেহেতু এটি পূর্ণ স্থিতিস্থাপক সংস্থা, as this is a perfect elastic substance, so volume of the substance must be constant. সংস্থার আয়তন সবসময় ধ্রুবক থাকবে। আমি বলতেই পারি ইনিশিয়াল ভলিউম ইকুয়াল টু ফাইনাল ভলিউম। এবং ইনিশিয়াল ভলিউম কি করে বের করব? যেহেতু এটা একটা সিলিন্ড্রিক্যাল ওয়্যার হিসেবেই আমি ট্রিট করছি, সিলিন্ড্রিক্যাল ওয়্যারের ক্ষেত্রে কত হবে? পাই ইন্টু রেডিয়াস স্কোয়ার, ইট ইস টি বাই টু এর হোল স্কোয়ার ইন্টু এল, পাই আর স্কোয়ার এইচ, এই ফর্মুলাটা ফেলেছি আমি। দ্য আদার হ্যান্ড ফাইনাল ভলিউম হয়ে যাবে পাই ডি মাইনাস স্মল ডি বাই টু এর হোল স্কোয়ার ইন্টু এল প্লাস স্মল এল। অর্থাৎ কি হয়েছে, ফাইনালি লেন্থ বেড়ে যেতে যে ভলিউমটা সেটা কি হচ্ছে ইনিশিয়াল ভলিউমের সাথে সমান হচ্ছে। সো উই আর প্রসিডিং ফর দ্য রিক্যালকুলেশন। সো পাই পাই কেটে যাচ্ছে, আমার কাছে এখানে পড়ে থাকছে ডি স্কোয়ার বাই ফোর ইন্টু এল, এখানে পড়ে থাকছে ডি মাইনাস টু এর হোল স্কোয়ার বাই ফোর, এখানে পড়ে থাকছে এল প্লাস ফোর এল। তাহলে ফোর গুলো কেটে যাচ্ছে। এবার আমরা একটা কাজ করছি, আমরা এই সাইডে ওয়ান লিখে দিচ্ছি, আর এই সাইডে ডি মাইনাস স্মল ডি বাই ক্যাপিটাল ডি হোল স্কোয়ার লিখছি, আর এখানে লিখছি এল প্লাস স্মল এল বাই ক্যাপিটাল এল। অর্থাৎ প্রত্যেকটা ডেটাকে একটা সাইডে নিয়ে চলে আসছি। সো দিস উইল লুক লাইক ওয়ান মাইনাস স্মল ডি বাই ক্যাপিটাল ডি তার হোল স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস স্মল এল বাই ক্যাপিটাল এল, দ্যাট ইজ ইকুয়াল টু ওয়ান। অর্থাৎ আমি পুরো দিকটাকে রিভার্স করে দিচ্ছি, রাইটটাকে লেফটে এবং লেফটটাকে রাইটে। তাহলে এখান থেকে এটা কি পাচ্ছি, দিস উইল লুক লাইক ওয়ান মাইনাস ডি বাই ক্যাপিটাল ডি, আর এখান থেকে পাচ্ছি ওয়ান প্লাস স্মল এল বাই ক্যাপিটাল এল, দ্যাট ইজ ইকুয়াল টু ওয়ান। আমি এখানে কি ফেলেছি, এখানে বাইনোমিয়াল ফেলেছি, বাইনোমিয়াল ইকুয়েশন ফেলেছি, কারণ আমরা জানি যে হায়ার পাওয়ার্স গুলো ইগনোর, ডি স্কোয়ার বাই ক্যাপিটাল ডি স্কোয়ার এক্স্যাক্টলি ইকুয়াল উইথ জিরো হয়ে যাবে। সো দ্যাটস ওয়াই আমি এক্ষেত্রে আর হায়ার পাওয়ারটাকে ক্যালকুলেট করিনি। ওয়েল, এবারে আমরা যেটা করছি সেটা হচ্ছে জাস্ট মাল্টিপ্লিকেশন করছি। সো দিস উইল বি ওয়ান প্লাস স্মল এল বাই ক্যাপিটাল এল মাইনাস টু ডি বাই ক্যাপিটাল ডি, অ্যান্ড যে এই পার্টটা যেটা পড়ে থাকছে টু অফ স্মল ডি স্মল এল বাই ক্যাপিটাল ডি ক্যাপিটাল এল, এই পুরো পার্টটা জিরো হয়ে যাবে। অর্থাৎ যেহেতু স্মল ডি ফার ফার লেস দ্যান ক্যাপিটাল ডি এবং স্মল এল ফার ফার লেস দ্যান ক্যাপিটাল এল, সো আমি বলতে পারি যে বি এল by capital DL that can be written as zero. সো এই পার্টটাকে আমি পুরোপুরি জিরো বলে লিখে দিচ্ছি। তাহলে আমার কাছে পড়ে থাকছে কত, ওয়ান প্লাস স্মল এল বাই ক্যাপিটাল এল মাইনাস টু টি বাই ক্যাপিটাল ডি, ইট ইজ ইকুয়াল টু ওয়ান। ওয়ান ওয়ান বোথ সাইড থেকে ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে আমার কাছে পড়ে থাকছে স্মল এল বাই ক্যাপিটাল এল ইকুয়াল টু ওয়াইস অফ স্মল ডি বাই ক্যাপিটাল ডি। And now come to the very interesting point যেটার জন্য আমরা এতক্ষণ ধরে ওয়েট করে আসছি, দ্যাট ইজ আমি পুরো ইকুয়েশনটাকে একবার ঘুরিয়ে লিখছি, ওয়াইস অফ স্মল ডি বাই ক্যাপিটাল ডি স্মল এল বাই ক্যাপিটাল এল। আমি এবার এটাকে লিখছি স্মল ডি বাই ক্যাপিটাল ডি ডিভাইডেড বাই স্মল এল বাই ক্যাপিটাল এল, দ্যাট ইজ ইকুয়াল টু হাফ। এখন যদি আমরা পয়সন্স রেশিও মানেটা বুঝি, সো পয়সন্স রেশিও কি ছিল, পয়সন্স রেশিও ছিল সিগমা ইকুয়াল টু স্মল ডি বাই ক্যাপিটাল ডি ডিভাইডেড বাই স্মল এল বাই ক্যাপিটাল এল। অর্থাৎ পার্শ্বীয় বিকৃতি এবং অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাত থেকে সবসময় একটা ভ্যালু দেবে, সেই ভ্যালুটা ফর পারফেক্ট ইলাস্টিক সাবস্টেন্স কত বেরোলো, দ্যাট ইজ হাফ। ওকে, ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচ হিসেবে কিন্তু এটা প্রচন্ড ইম্পর্টেন্ট, এবং ফর পারফেক্ট ইলাস্টিক সাবস্টেন্স আমাদের জন্য এই জিনিসটা জানতেই হবে। কিন্তু যদি আমরা থিওরিটিক্যালি পয়সন্স রেশিওর মান জানতে চাই, তাহলে পয়সন্স রেশিও থিওরিটিক্যালি মাইনাস একের থেকে বড় হবে, রান আপ করবে হাফ পর্যন্ত। ফর পারফেক্ট ইলাস্টিক সাবস্টেন্স, অর্থাৎ পূর্ণ স্থিতিস্থাপক বস্তুর জন্য সিগমার মান অবশ্যই হাফ হবে, যেটা ম্যাথমেটিক্যালি আমরা প্রুভ করলাম। এবারে আমরা প্রত্যেকটা মডুলাসকে নিয়ে, ইলাস্টিক মডুলাসকে নিয়ে আমরা একটা রিলেশন তৈরির চেষ্টা করব। এক্ষেত্রে y ইকুয়াল টু, আমি ফার্স্টেই বলে দিচ্ছি, ইয়ংস মডুলাস, অর্থাৎ ইয়ং গুণাঙ্ক
নেক্সট থাকছে আমার কাছে ইটা, দ্যাট ইজ মডুলাস অফ রিজিডিটি বা দৃঢ়তা গুণাঙ্ক, এবং কে, দ্যাট ইজ ইকুয়াল টু বাল্ক মডিউলাস, দ্যাট ইজ নোন অ্যাজ আয়তন বিকৃতি গুণাঙ্ক। এবং অবশ্যই আমাদের কাছে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে সিগমা। সিগমা হচ্ছে পয়সন্স রেশিও, এবং এই পয়সন্স রেশিওটাই প্রত্যেকটা রিলেশনের মধ্যে রিলেট করবে। সো এখান থেকে যেটা জানতে হবে যে y ইকুয়াল টু টুয়াইস অফ ইটা ইন্টু 1 প্লাস সিগমা, অর্থাৎ ইয়ংস মডুলাস ইকুয়াল টু টুয়াইস অফ রিজিডিটি মডুলাস ইন্টু 1 প্লাস পয়সন্স রেশিও। এই পুরো রিলেশনটা আমাদেরকে রিকল করে রাখতে হবে, কারণ আমাদের এখান থেকে মেমোরাইজেশনেরই কোশ্চেন আসবে, সে দুটো তিনটে ভ্যালু দিয়ে দেবে, দিয়ে তোমাকে বাকি একটা ভ্যালুকে বার করতে হবে। সো উই নিড টু ফাইন্ড দি এক্সাক্ট ভ্যালু। ইন দ্য আদার হ্যান্ড, যদি আরেকটা রিলেশন আমি জানি, সেটা হচ্ছে y ইকুয়াল টু টুয়াইস অফ কে 1 মাইনাস টুয়াইস অফ সিগমা। সেক্ষেত্রে এই যে রিলেশনটা আমরা তৈরি করেছি, এক্ষেত্রে ইয়ংস মডুলাস ইকুয়াল টু থ্রাইস অফ বাল্ক মডিউলাস within bracket 1 minus টুয়াইস অফ পয়সন্স রেশিও। সো এই দুটো রিলেশন থেকেই মেনলি আমরা সমস্ত কিছু রিলেশনস গুলোকে, বাকি রিলেশনস গুলোকে ক্রিয়েট করতে পারবো। তো সবকটা আমাদের জানার দরকার নেই, এই দুটো জানলেই আমাদের কাজ হয়ে যাবে। আমরা আমাদের লাস্ট পার্ট পড়বো, যে এখানে স্থিতিস্থাপক কঠিন পদার্থের ক্ষেত্রে ভার বিস্তৃতি বা ফর দ্য সলিড সাবস্ট্যান্স দি লোড এক্সটেনশন গ্রাফ পড়বো, এবং সেটা দেখবার জন্য একটা গ্রাফকে আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। সো ফার্স্ট স্টেজ, যে কোনো গ্রাফ আঁকার জন্য আমরা দুটো অ্যাক্সিস আঁকি। সো বেসিক্যালি আমি একটা অ্যাক্সিস এঁকে ফেলেছি। এখন এই অ্যাক্সিস অনুযায়ী আমি একটা গ্রাফের মোট কিছু পার্টস তৈরি করব, সেই পার্টস গুলোকে একটু ভালো করে বুঝতে হবে। তো আমরা এখান থেকে একটা ফার্স্ট পার্ট ড্র করছি, যেটা একদম একটা স্ট্রেট লাইন ওরিয়েন্টেড হচ্ছে। সেকেন্ড পার্ট থেকে গ্রাফটা একটু হলেও বেন্ড করলো। থার্ড পার্টে যে গ্রাফটা আরেকটু স্ট্রেট হলো, এবং ফোর্থ পার্টে উঠে একটা ম্যাক্সিমাম পয়েন্ট পৌঁছানোর পরে গ্রাফটা সম্পূর্ণভাবে নিচে নেমে গেল। সো এর প্রত্যেকটা পজিশনকে আমি আগে মার্ক করছি, তারপরে আমি প্রত্যেকটা জিনিস বলবো। সো ধরা যাক এই পার্টিকুলার পয়েন্টটা এ, এবং এটা 0 থেকে এ অবধি গেছে, এবং এই যেখানে সেকেন্ড পার্ট সেটা হচ্ছে বি, এখানে থার্ড পার্ট এসে শুরু হচ্ছে, দ্যাট ইজ সি, একদম পিক মোস্ট পয়েন্ট দ্যাট ইজ ডি, এবং লাস্ট পয়েন্টটা ই। এখন এই গ্রাফটার এই দিকে আমি দিচ্ছি লোড বা ভার, ইজ যে কোনো গ্রাফের দুটো অ্যাক্সিসকে আলাদা আলাদা করে আইডেন্টিফাই করতে হয়, দিস ইজ লোড। আর এই দিক বরাবর যেটা দিচ্ছি দ্যাট ইজ এক্সটেনশন বা বিস্তৃতি। সো এইবার আমরা গোটা গ্রাফটাকে বোঝার চেষ্টা করব। ফর দ্য ভেরি ফার্স্ট রিজিয়ন দ্যাট ইজ ও থেকে এ, এই গোটা সংস্থাটা সম্পূর্ণরূপে হুকের নীতি প্রযোজ্য করে, অর্থাৎ ও থেকে এ দিস পার্ট ইজ কমপ্লিটলি ফলোড আন্ডার দি গাইডেন্স অফ হুকস ল। সো স্ট্রেস ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু স্ট্রেন। ওয়েল, ফর দ্য ভেরি নেক্সট পার্ট দ্যাট ইজ এ টু বি, এইটুকু রিজিয়নের ক্ষেত্রে কিন্তু দি লোড অ্যান্ড এক্সটেনশন অর্থাৎ ভার বিস্তৃতি লেখচিত্র কিন্তু সম্পূর্ণরূপে সমানুপাতিক হয় না। তবে আপ টু বি অবজেক্টটা অবশ্যই ইলাস্টিক প্রপার্টি শো করে, অর্থাৎ বি অব্দি সংস্থাটি কিন্তু সম্পূর্ণ স্থিতিস্থাপক থাকে। হ্যাঁ, এই অংশে পৌঁছানোর পরে, এ থেকে বিতে পৌঁছানোর পরে অবশ্যই সংস্থাটি পুরোপুরি ভার বিস্তৃতি লেখচিত্র সরলরেখা হয় না বটে, কিন্তু ইলাস্টিসিটি তখনও অবধি শো করে। সো আই এম ট্রাইং টু স্টেট যে এ টু বি দিস রিজিয়ন, here the extension and load graph is not a directly proportional, but definitely it shows the elastic limit of the B. And the thing that we need to know যে A এবং B এই পয়েন্ট দুটো কিন্তু খুব কাছাকাছি হয়, that is approximately they coincide, and that's why এদেরকে আমরা কিন্তু অভিন্ন বস্তু বা coincided পয়েন্ট বলি। In the very next section, that is B to C, B to C তে আসার সময় কি হচ্ছে, সংস্থার উপর সামান্য বল প্রয়োগ করা সত্ত্বেও সংস্থার খুব বেশি বৃদ্ধি হচ্ছে। So in this region B to C, after applying a very small amount of load, the extension becomes very much rapid, এবং এই এক্সটেনশন বা বিকৃতিটা কিন্তু ভার অপসারণ করলেও পূর্বের অবস্থায় ফিরে আসে না, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ after removing the load, the object is unable to regain its own previous size, shape or volume, and the distortion becomes permanent. বিকৃতি যে স্থায়ী
লাভ করে। এবং এই যে সি বিন্দু, এই সি বিন্দুকে আমরা বলি ইল পয়েন্ট বা নতি বিন্দু। অর্থাৎ এই পার্টিকুলার গ্রাফ থেকে যদি আমরা এই সি পয়েন্টটাকে আইডেন্টিফাই করি, সো দিস ইজ নাথিং বাট মাই ইল্ড পয়েন্ট। The last section of the graph, that is C to D, এই C to D তে কি হচ্ছে, তারটা হঠাৎ করে কিছু পরিমাণ ইলাস্টিক এনার্জি ফিরে পাচ্ছে। অর্থাৎ জাস্ট ছিঁড়ে যাওয়ার আগেই তারটার মধ্যে একটা ইলাস্টিক এনার্জি রিগেইন হচ্ছে, এবং এই রিগেইন এনার্জির জন্য কি হচ্ছে, একে এক্সটেন্ড করার জন্য আরো প্রচুর পরিমাণ আমাকে লোড অ্যাপ্লাই করতে হচ্ছে। কিন্তু এই লোড অ্যাপ্লাই করতে করতে যখন ও ডি তে এসে পৌঁছচ্ছে, তারপরে আর আমাকে ফোর্স অ্যাপ্লাই করতে হচ্ছে না, বরং এইকেই আমরা বলছি দ্য ব্রেকিং লোড বা অসহ বল। এবং এরপরে কি হচ্ছে, সংস্থাটি দ্রুত চলে যাচ্ছে। অ্যান্ড দ্যাটস ওয়াই আমরা ডি পয়েন্টে যখনই পৌঁছচ্ছি, ডি পয়েন্টকে আমরা বলছি দ্য ব্রেকিং পয়েন্ট। অর্থাৎ এই ডি পয়েন্টে পৌঁছানোর জন্য যে পরিমাণ লোড আমরা ইউজ করেছি, সেই পরিমাণ লোড ইউজ করলে সংস্থাটি ছেড়ে যেতে পারে। অর্থাৎ আফটার recovering the C point, some amount of elastic energy is going to be restored in the string or in the body, and that's why we need to apply a huge amount of force to extend it permanently. And whenever it is reaching at the D point, we don't need to apply more force, and at D point it is receiving its the breaking point. So that's all what we need to know.